ফিজিক্সের বিভিন্ন কনসেপ্ট যেমন আমাদের লাইফস্টাইলকেও চেঞ্জ করেছে, তেমনি মেডিকেল সায়েন্সকেও অনেক উন্নত করেছে, স্পেশালি মেডিকেল টেকনোলজিকে। যেমন ধরো এমআরআই মেশিন, যার সাহায্যে আজকাল ক্যান্সার বা টিউমার রোগ সহজেই ডিটেক্ট করা যায়। আর এই এমআরআই মেশিন কিভাবে কাজ করে জানো? আসলে এমআরআই মেশিনের মধ্যে কিছু কয়েল থাকে, যার মধ্যে তড়িৎ প্রবাহের ফলে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের সাহায্যে ড্যামেজড অর্গানের ইমেজ কম্পিউটার স্ক্রিনে ধরা পড়ে, ফলে ডক্টররা সহজেই রোগ ডিটেক্ট করতে পারে। এই এমআরআই মেশিনের কম্পিউটারাইজড ইমেজ যাতে ভালোভাবে দেখা যায়, তাই এমআরআই কয়েলের মধ্যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। আর এই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র স্ট্রং না উইক, সেটা আমরা জানব কি করে? সেটা জানার জন্য চৌম্বক ক্ষেত্রের মান আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর তা কিভাবে ক্যালকুলেট করবে, সেই বিষয়ে প্রথম ধারণা দিয়েছিলেন দুজন ফরাসি বিজ্ঞানী, বায়ো এবং সাভার্ট, যা বায়ো সাভার্ট সূত্র নামে পরিচিত। এই সূত্রে বলা হয়েছে, যদি কোনো তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ ডিএল নেওয়া হয় এবং সেখান থেকে আর লম্ব দূরত্বে একটি বিন্দু পি কনসিডার করা হয়, তাহলে ডিএল অংশের জন্য পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কিছু বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিবি তারের ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যদি কম বা বেশি হয়, চৌম্বক ক্ষেত্রের মানও কমবে বা বাড়বে। 2 নম্বর, চৌম্বক ক্ষেত্র ডিবি ডিএল এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার সমানুপাতিক, অর্থাৎ কারেন্ট ফ্লো বেশি বা কম হলে চৌম্বক ক্ষেত্রের মানও বেশি বা কম হয়। 3 নম্বর, চৌম্বক ক্ষেত্র ডিবি ডিএল থেকে পি বিন্দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যদি কমানো বা বাড়ানো হয়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে বা কমবে। 4 নম্বর, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়, ডিবির মানও চেঞ্জ হবে। এখন সবগুলি কম্বাইন করলে হয় ডিবি প্রপোর্শনাল টু আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। প্রপোর্শনাল সাইন তুলে নিলে ইকুয়েশনটি হবে ডিবি ইকুয়াল টু কে আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই সূত্রটি ল্যাপ্লাসের সূত্র নামেও পরিচিত। এখন ইকুয়েশনটিতে যে সমানুপাতিক ধ্রুবক কে রয়েছে, এর মান কিন্তু ফিক্সড নয়, অর্থাৎ পরিবর্তনশীল। যেমন সিজিএস পদ্ধতিতে যদি চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে কে ইকুয়াল টু 1 বসাতে হবে, এবং এসআই পদ্ধতিতে যদি ক্যালকুলেশন করি, তখন কে ইকুয়াল টু μ0 বাই 4 পাই বসাতে হবে। এখানে μ0 হল শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এবং এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। আর চৌম্বক ভেদ্যতা বলতে বোঝায় কোনো মাধ্যমের মধ্য দিয়ে কতগুলি চৌম্বক বলরেখা যেতে পারে। তাই চৌম্বক ভেদ্যতার মান বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন হয়। আর এই চৌম্বক ভেদ্যতার সঙ্গে বায়ো সাভার্ট সূত্রের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কেও যেহেতু রিলেটেড, তাই মাধ্যম চেঞ্জ হলে কের মানও চেঞ্জ হয়। তাই বলা যায় কের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, সিজিএস না এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করছি তার উপর। দ্বিতীয়ত, তড়িৎবাহী তার ও প্রদত্ত বিন্দুর মধ্যেকার মাধ্যমের উপর।
এখন দেখো বায়ো-স্যাভার্ট সূত্র থেকে তারের একটা ক্ষুদ্র অংশের জন্য একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা জানতে পারছি, কিন্তু সম্পূর্ণ তারের জন্য ওই নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা কিভাবে ক্যালকুলেট করব? ধরো একটা এল দৈর্ঘ্যের তারকে কতগুলি ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতিটির জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করা হলো। এরপর পুরো তারটির জন্য ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র হবে সবগুলির যোগফল এবং একত্রে লেখা হয় B ইকুয়াল টু সাম ওভার ডিবি, অর্থাৎ B ইকুয়াল টু μ0/4 সামেশন IDL সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন তারটা যদি সুষম হয়, অর্থাৎ একটা স্ট্রেট ওয়্যার, সেক্ষেত্রে ওই পুরো তারের জন্য ওই নির্দিষ্ট পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান হবে B ইকুয়াল টু μ0/4 ইন্টিগ্রেশন IDL সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন ফর্মুলাতে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বসানো হলে B ইকুয়াল টু 0 হবে। এর মানে তারের উপর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে। আবার যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রদত্ত পয়েন্টটার দূরত্ব তারের সঙ্গে পারপেন্ডিকুলার, সেক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রের ম্যাক্সিমাম ভ্যালু পাব। আবার চৌম্বক ক্ষেত্র একটা নির্দিষ্ট দিকে কাজ করে, অর্থাৎ এটি একটি ভেক্টর রাশি, তার মানে চৌম্বক ক্ষেত্রের একটা ভেক্টর ফর্ম থাকবে। এখন বায়ো-স্যাভার্ট ল অনুযায়ী dB ইকুয়াল টু μ0/4 IDL সাইন থিটা বাই আর স্কোয়ার। এক্ষেত্রে আর অবস্থান ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, তাই আর ভেক্টর ইকুয়াল টু আর ক্যাপ লেখা যায়। আবার DL সাইন থিটা ইকুয়াল টু DL ভেক্টর ক্রস আর ক্যাপ লেখা যায়, কারণ আর ক্যাপ ইউনিট ভেক্টর, তাই এর মান 1। এখন ডিভির ভেক্টর ফর্ম হবে dV ভেক্টর ইকুয়াল টু μ0/4 IDL ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, অথবা dB ভেক্টর ইকুয়াল টু μ0/4 IDL ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। আর সম্পূর্ণ ওয়্যারের জন্য ওই নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে B ভেক্টর ইকুয়াল টু μ0/4 সামেশন IDL ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। সমীকরণটিতে দেখো IDL ভেক্টর ক্রস আর ভেক্টর ভেক্টরের ক্রস গুণফলে রয়েছে, অর্থাৎ DL এবং R যেই তলে রয়েছে চৌম্বক ক্ষেত্র B এর অভিমুখ তার পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে। কিন্তু সঠিক কোন দিকে হবে তা জানবো কি করে? তা জানার জন্য ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী ডান হাতের 4টে আঙুল DL থেকে R এর দিকে থিটা অ্যাঙ্গেল বরাবর রোটেট করালে থাম্বের ডিরেকশনই হবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তল থেকে ভেতরের দিকে। আবার ডান হাতের মুষ্টি নিয়ম অ্যাপ্লাই করেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করা যায়। যেমন ধরো একটা তারের জন্য দুটো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে বলা হলো, সেক্ষেত্রে কিভাবে করবে? এর জন্য দুটো মেথড রয়েছে। এক, ভেক্টরের ক্রস গুণফলের রুল। 2, ডান হাতের মুষ্টি নিয়ম। ভেক্টর রুল কিভাবে ইউজ করবে সেটা তোমরা অলরেডি জেনেছো। এবার মুষ্টি নিয়ম কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। চিত্র অনুযায়ী পি পয়েন্টে প্রথমে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করব। প্রথমে কারেন্টের দিক বরাবর ডান হাতের থাম্বকে রাখতে হবে। পরে পি বিন্দুর দিকে বাকি আঙ্গুলগুলো রেখে ঘোরানো হলে সেগুলি যে ডিরেকশনে যায় সেটাই হবে পি বিন্দুতে ওয়্যারটার জন্য
চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ তল থেকে ভেতরের দিকে, আর একে ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়। আবার যদি কিউ বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্র ক্যালকুলেট করি, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে তল থেকে বাইরের দিকে। একে ডট চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। তোমরা নিশ্চয়ই ভাবছো চিহ্নগুলো মনে থাকবে কি করে। চলো তার উপায়টা জেনে নিই। এখন যদি একটা তীর ধনুকের তীরটা তোমরা দেখো, তাহলে দেখবে তীরটার অগ্রভাগ ডটের মতো দেখাচ্ছে, অর্থাৎ তীরটা তল থেকে বাইরের দিকে আছে। তাই বলা যায় চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে হলে ডট চিহ্ন হবে। আবার তীরটাকে ঘোরানো হলে দেখো এটি ক্রসের মতো দেখাচ্ছে, আর তীরের ডিরেকশন তল থেকে ভেতরের দিকে আছে। তাই চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হলে ক্রস চিহ্ন লেখা হবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করার জন্য যেমন বায়ো-সাভার্টের সূত্র ইউজ করি, তেমনি তড়িৎ ক্ষেত্রের জন্য এরকমই একটা সূত্র ব্যবহার করি। মনে পড়ছে কি সূত্র? সেটা হলো কুলম্বের সূত্র। আচ্ছা, এই দুটো সূত্র থেকে কি কিছু মিল পাচ্ছ? এখানে দেখো, দুটো সূত্রের জন্যই ফিল্ডের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর ফিল্ডের এফেক্ট অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। কিন্তু এই দুটো সূত্রের মধ্যে কিছু অমিলও রয়েছে। যেমন তড়িৎ ক্ষেত্র আধানের উপর নির্ভর করে, কিন্তু চৌম্বক ক্ষেত্র কারেন্টের এলিমেন্ট অর্থাৎ আইডিএল এর উপর নির্ভর করছে। সুতরাং বলা যায় আধান স্থির থাকলে সেক্ষেত্রে কেবল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেখানে কেবলমাত্র চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এখন তোমরা ভাবতেই পারো, কারেন্ট মানেই তো একক সময়ে আধানের ফ্লো, তাহলে কেন তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে না? ধরো একটা কপার ওয়্যার নেওয়া হলো। এই কপার ওয়্যারের নেট চার্জ 0, কারণ কপার অ্যাটমের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকলেও মোট ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান। আবার কপার ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময়, অর্থাৎ ইলেকট্রন ফ্লো হলে যতগুলো ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, ঠিক ততগুলি ইলেকট্রন তারের মধ্যে এন্টার করে। ফলে ওয়্যারের নেট চার্জ সর্বদাই 0 থাকে, আর চার্জ 0 মানেই ইলেকট্রিক ফিল্ড 0। তাই তড়িৎবাহী তার কেবলমাত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তড়িৎ ক্ষেত্র নয়। তড়িৎবাহী তারের এই ধর্মকে কাজে লাগিয়ে বর্তমানে কমিউনিকেশন সিস্টেমকে অনেক উন্নত করা হয়েছে।